এরকম কখনো মনে হয়নি যে 4বার বিয়ে করবো কন্টেন্টের জন্য? ব্লগ চ্যানেল তো তোমারও আছে, বল হাতে মেরে বের করে দেবে বাড়ি থেকে। বাংলার পরোটা কালচার নিয়ে তোমার কি মত? ওটা তো শিল্প ছিল একদিন, বাংলার পরোটা শিল্প। না, আমি একটা জিনিসও ভাবি মৃন্ময়, যে এই পরোটা বেচার ডায়লগ এটা ভাইরাল হলো কি করে? প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনের রুটি কি। ভাইরালিটি আর ক্রিয়েটিভিটি দুটো একদম ডিফারেন্ট জিনিস। মানে যেটা ভাইরাল হবে সেটার মধ্যে ক্রিয়েটিভ জিনিস থাকতে হবে, সেটা নট নেসেসারি। যেই বাংলার অভিনেতা বা অভিনেত্রীকে আমি হলে 200 টাকা দিয়ে টিকিট কেটে সেলিব্রেট করি, সে হাত জোর করে বলছে ভোট দিন, ভিক্ষে চাইছে। ওই ভিখারিকে সেলিব্রেট করার জন্য কেন আমি যাবো হলে 200 টাকা টিকিট কেটে? দরজা খুললেই আমি দেখতে পাচ্ছি সকালবেলা ভোট দিও, এই করে দেবো, এই করে দেবো। টলিউড পার্টি অফিস হয়ে গিয়ে পুরো অরাটাকে শেষ করে দিয়েছে। মাঝে মাঝে দেখা যায় যে তুমি একটু কন্ট্রোভার্সিতে জড়াচ্ছ, ক্রিয়েটারদের সাথে একটু ঝগড়াঝাটি হচ্ছে। দেখো, আমি কন্ট্রোভার্সি যেগুলো করেছি তার পিছনে মানে কারণ আছে বলেই করেছি। তবে এখন এটা অনেকে ভিউজের জন্য ইচ্ছাকৃত ক্যাচাল ঝগড়া করে, এটা আমার দেখা বা শোনা। অনেকেই তো জানতে চায় যে আমি কিভাবে সাকসেসফুল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হবো, সো কল্ড। এইগুলোর মধ্যে দিয়ে তুমি কিভাবে গেছো? তোমার জার্নিটা দিয়ে তুমি কি সত্যি বুঝছো? কথা বলতে এগুলোর কোনো স্পেসিফিক ফর্মুলাই হয় না। একদমই তাই। আমার মাথায় এটাই ছিল যে আমায় যদি কিছু খুশি দেয়, সেটা হচ্ছে আমার কমেডি, ডান্স, অ্যাক্টিং, এই জিনিসগুলো। তো এইটাকেই যদি আমি প্রফেশন বানাতে পারি তাহলে তার থেকে বেটার কিছু হয় না। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, তোমার কোন প্ল্যাটফর্মটা এখন প্রিয়? আমার প্ল্যাটফর্ম আগাগোড়ে ইউটিউব প্রিয় ছিল, কারণ একটা জিনিস, তোমার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হলে তোমাকে লং কন্টেন্ট করতেই হবে। 30 সেকেন্ড 1 মিনিটের কন্টেন্ট তোমাকে অ্যাজ এ ব্র্যান্ড অরিজিৎ চক্রবর্তী করতে পারবে না, অ্যাজ এ সিনেমা করতে পারবে না। তোমাকে কন্টিনিউ 15 মিনিট সহ্য করে একজন দেখছে, মানে তুমি কিছু দিচ্ছ ওটার মধ্যে। বলো, কুচবিহার থেকে তোমাকে এখানে আমরা পেয়েছি, থ্যাংক ইউ আসার জন্য। মোস্ট ওয়েলকাম। কেমন আছো বলো? খুব ভালো, তুমি বলো। আমি তো ফাটিয়ে চলছে, তোমার ভিডিও দেখে হাসতে হাসতে কাটছে। স্ক্রিপ্টগুলো কখন লেখো তুমি? স্ক্রিপ্টগুলো বেসিক্যালি যেগুলো ট্রেন্ডিং টপিকে, ওগুলো তো মানে ভিডিও ফিডে আসে, দেখি মাথায় চলে আসে এটা নিয়ে এটা বলা যায়, এটা নিয়ে এটা বলা যায়। আমার ওরকম প্রপার স্ক্রিপ্ট থাকে না, শুধু পয়েন্ট আউট করে রাখি, আর ক্যামেরা অন করার পরে ওই পয়েন্টের উপরে যা যা মাথায় আসে সেটা বলি, তারপরে এডিটে দেখে নিই আর কি। ডেফিনেটলি হ্যাঁ, ডেফিনেটলি। ওইভাবে হয়ে এই যায়। এই 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 তোমার একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে, যে ভোটের রেজাল্টের পর পাল্টি। হ্যাঁ, কিছু ইউটিউবার বিশেষ করে যারা একদম তৃণমূলের হয়ে স্তুতি করতো, নাম বন্দনা করতো, হঠাৎ 24 ঘন্টায় পাল্টি। তা কেন 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 বানাতে লাগলো? এটা আমি একা বানাইনি, এটা আমার একার বক্তব্য না, এটা হাজার হাজার মানুষের বক্তব্য। এবং আমার একটাই বক্তব্য হচ্ছে, তারা ধীরে সুস্থে পাল্টে গেলে ভালো হতো। কারণ মানে কি বলবো, তুমি যদি খুব ডায়েটে আছো, হঠাৎ করে যদি মাটন বিরিয়ানি 2-3 প্লেট একসাথে খেয়ে নাও, পেট খারাপ হয়ে যাবে। তো তুমি ডায়েটে আছো, ধীরে 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 যাও বিরিয়ানিতে। তো ওটা সবুর ধরেনি, জানি না কি ইনসিকিউরিটি, বাট ক্রিয়েটার হিসাবে এটা লজ্জাজনক। আমি ক্রিয়েটার হিসাবে, আমরা তো কোনো নিউজ চ্যানেল নই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, যে আমাদের উপরে প্রেশার থাকে না যে ফান্ডিং দিচ্ছি, আমাদের ওই কথা বলো। আমরাই একমাত্র যেটা পাবলিকের মুখপাত্র হতে পারি। তো আমরাই যদি এখানে বিক্রি বাট্টা হয়ে যাই, আমাদের যদি কারো হয়ে চেটে কথা বলতে হয়, আবার মার খাওয়া হোক, কমেন্ট সেকশনে গালির ভয়, রাতারাতি পাল্টে খেতে হয়, তাহলে এটা লজ্জাজনক কিছু নেই। এদের নিয়ে কথা হচ্ছে, আমার মনে হয় কথা হওয়া উচিত, এরা একটু শিক্ষা নেওয়া উচিত এখান থেকে এদের। আচ্ছা, তুমি একটা কথা বলো, সেটা হচ্ছে যে ধরো তুমি একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার, বিফোর ভোট এরকম পলিটিক্যাল পার্টির তো ডেফিনেটলি অফার এসেছিল। ডেফিনেটলি প্রচুর, এটা এখন খুললে এসছে অনেকের কাছে, অফার ভালো এসেছিল। করনি কেন? আমি ওই যে আমার ফোনটা দেখো, ওটা ভিভো V50, আমার অ্যান্ড্রয়েড ফোন। তা আমার ওখানে 3টে আইফোন থাকতে পারতো, লেটেস্ট মডেলের। তো আমার ওটাই মনে হয়, ওই যেটা ইসে করিনি বলে আমার নিজের, আমি আগে থেকেই বলে আসি যে মেরুদণ্ডর থেকে বেশি দামি কিছু হতে পারে না। তুমি আলটিমেটলি মেরুদণ্ডটা রেখেছো তাই? হ্যাঁ, দেখেছি আর কি। যেটা 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 সমস্যা, মানে বলছিল যে পশ্চিমবঙ্গ অমেরুদণ্ডীদের ভিড় হয়ে যাচ্ছিল। মেরুদণ্ড রাখাটা এখন হঠাৎ করে গজিয়েছে মেরুদণ্ড তাদের, হঠাৎ করে ব্যাকবোন হঠাৎ করে কিভাবে নাই হয়ে যায়, কিভাবে চলে আসে। যাই হোক, এটা একটা দরকার ছিল, এটা শিক্ষার। আচ্ছা মৃন্ময়, আর একটা কথা বললো, সেটা হচ্ছে যে এই মাঝে মাঝে দেখা যায় যে তুমি একটু কন্ট্রোভার্সিতে জড়াচ্ছ, ক্রিয়েটারদের সাথে একটু ঝগড়াঝাটি হচ্ছে, তারপরে কথা হয়েছে বিভিন্ন ক্রিয়েটারদের সাথে? আমার কন্ট্রোভার্সি খুব একটা হয়নি, 2-1টা হয়েছে। না, কমও হয়নি। না, তারপরে বছরে একটা করে তোমার থেকে আমরা পাই, কম না, করে অতটাও হলেও। না।
তবে হ্যাঁ, যখন কন্ট্রোভার্সি হয় অনেকে জিজ্ঞেস করে যেগুলো স্ক্রিপ্টেড ক্যাচাল কোনোদিনও করি না। তবে হ্যাঁ, ওটা খুব একটা পার্সোনালও হয় না, ভার্চুয়ালি যা ঝগড়া হওয়ার হয়। তবে হ্যাঁ, তারপরে দেখা হলে সাক্ষাৎ হলে তুমি কথা দাদাগিরির পর তো রেগে গেছিলে, কারণ একটা এপিসোডের পর আমি দেখছিলাম রাখবো তুমি না। খুব রেগে গেছিলে। রাগারই কথা, আমাদের নর্থ বেঙ্গলের কেউ নেই, তো আমার নিজের জায়গার জন্য রাগ হয়েছে। আর আমি ওই চ্যানেলে আগের হয়ে কাজ করেছি, সেখান থেকে আমি তাদের ওই চ্যানেল দিয়েই আমার হাতে খড়ি। ডেফিনেটলি আর মিরাক্কেলে তারপরে আমরা দেখেছি তোমাকে। শুধু আমাকে কেন, আমাদের নর্থ বেঙ্গল থেকে যদি অন্য কাউকেও ডাকতো, একজনকেও যদি প্রতিনিধিত্ব করাতো, তাহলে এই রাগটা হয়তো হতো না। মানে অনেকে বলেছে বিভাজন সৃষ্টি করার করেছি, বিভাজন কিছু না। আমি যখন প্রথমে পরিচয় দিই, আমি আমার বাপ মায়ের ছেলে, তারপর আমি কুচবিহারের ছেলে, তারপর আমি নর্থ বেঙ্গলের ছেলে, তারপরে ওয়েস্ট বেঙ্গলের, তারপরে ভারতের, তারপরে ইউনিভার্সাল। তো নিজের রুট তো ভুলতে পারবো না, না? তো তারপর সেজন্য একটু খারাপ কিরণের সাথে লেগেছে। কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছে। আমার যে সিনেমাটা রিলিজ হলো তার আগে প্রিমিয়ারে ইনভাইট করেছিলাম, যথেষ্ট শুভেচ্ছা দিয়েছে। সেই সময় কলকাতায় ছিল না, এবি দেখা হবে কোনো না কোনো সময়। কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যত তাদের প্রেজেন্সটা প্রমিনেন্ট হচ্ছে, একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ওর পিছনে বদনাম করা, এগুলো একটা চলে আসছে। এইগুলোকে তুমি কিভাবে দেখছো বা তোমার কতটা ফেস করতে হচ্ছে? দেখো, আমি কন্ট্রোভার্সি যেগুলো করেছি তার পিছনে মানে কারণ আছে বলেই করেছি। তবে এখন এটা অনেকে ভিউজের জন্য ইচ্ছাকৃত ক্যাচাল ঝগড়া করে, এটা আমার দেখা বা শোনা। তো পাবলিক এখন যথেষ্ট বুদ্ধিমান, পাবলিককে বোকা বানাবো, বানিয়ে ভিউজ কামাবো, এটা হচ্ছে সব থেকে বোকামো। কারণ ওই সোশ্যাল মিডিয়া সবাই এন্টারটেন হতেই আসে, এবং কিছু ক্রিয়েটার হ্যাঁ ওই এন্টারটেনমেন্টটাকে, ক্যাচালটাকে একটা এন্টারটেনমেন্ট বানায়। মানে কিছু নিজেদের মধ্যে ক্যাচাল ঝগড়া এই হচ্ছে ওই হচ্ছে, পরে দেখবে আবার একসাথেও ভিডিও বানাচ্ছে। তো এটা ওদের পার্ট এগুলো অফ কি বিজনেস। প্রিপ্ল্যান থাকে? মানে আমি এই কারণে জিজ্ঞেস করছি যে কিছু pre-plan এইগুলোর অবশ্যই মধ্যে থাকে। এইগুলোর মধ্যে না আমি খুব একটা যাদের থাকি না, যেহেতু মানে ব্যক্তিগতভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে অনেস্টলি স্পিকিং, যে এই তোমাদের যাদের পরিচিত আমার মুখ রয়েছে, তাদের ছাড়া খুব একটা যে আমার অ্যালগোরিদম ওয়াইজও রোস্টিং ভিডিও আমার অ্যালগোরিদমে আসে সেটাও নয়। মানে আমার অ্যালগোরিদমে তুমি রোস্টিং ভিডিও পাবেই না। আমার মূলত হচ্ছে এই নিউজ পোর্টালগুলো, নিউজ চ্যানেলগুলো, বা ধরো কোনো জিওপলিটিক্সের খবর হচ্ছে, এগুলোই আমার অ্যালগোরিদমে আসে। কিন্তু আমি এটাও দেখেছি যে নিজেরা ঝগড়া করছে। আমি তো এরকম দেখেছি যে মানে ভ্লগ বানায়, একই হাজব্যান্ড ওয়াইফ 4 বার অন্তত তাদের বিয়ে হচ্ছে, আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। এই নিয়ে ভিডিও বানিয়েছি বোধহয় আমি একটা। হ্যাঁ, পাতি কথা, তোমার যদি ক্রিয়েটিভিটি 1% তো থাকে, আর তুমি যদি 2 ঘন্টা মাথা লাগিয়ে একটা ভালো স্ক্রিপ্ট লেখে, রোস্টিংই হোক, কমেডি হোক, ওয়েব সিরিজ হোক, কিছু একটা করতে পারো, তাহলে এগুলো 2 নম্বরই করার দরকার পড়ে না। তুমি একটা জিনিস বলো, যে এই যে রোস্টিং বা কমেডি কন্টেন্ট আমি যদি চাই, এখন অদ্ভুতভাবে একটা কন্টেন্টের কোয়ালিটির অভাব দেখা যাচ্ছে। সো যেটা হয়তো আমরা একটা সময় দেখেছি যে মিরাক্কেল বা এগুলোতে তোমরা অনেকটা মানে এটার জন্য খেটে বানাতে, এখন হয়তো অতটা খেটে কেউ বানাচ্ছে না, বা এত সংখ্যক বানানো হচ্ছে। রোস্টিংটা আমার মনে হয় যে যখন শুরু হয়েছিল, যখন কিরণ বা তোমরা যখন শুরু করেছিলে 5-6 বছর আগে, তখন যে ভিউজটা আসতো, এখন সেটাও আমি জানি না, যে আই এম নট লং শিওর কন্টেন্টের ভিউজ অনেক কমে গেছে। সেটা কমেছে কি কমেনি, কারণ আমি নিজের অতটা ফলো করা হয় না। কিন্তু তার পরবর্তীকালে সেই অর্থে ওই রোস্টার হয়ে খুব একটা কেউ উঠে আসেনি। তো এই কারণটা কি তোমার মনে হয়? যে দেখো, রোস্টিংও একটা এখানে আর্ট। কি কম, মানে এটা কি তোমার স্ক্রিপ্টের বা ম্যাচুরিটির কোনো অভাব, নাকি সময় বদলেছে আর মানুষ নিচ্ছে না? রোস্টিংটাও একটা আর্ট আমি মনে করি, এবং রোস্টিংয়ে শুধুমাত্র মানে যাকে কটাক্ষ করছি, মানে কারো বিরুদ্ধে কথা বলছি বা যেটা করছে, মানে পাবলিক বলতে চায় ওকে একটা কিছু, মানে খারাপ কাজ করেছে কিছু একটা, সেটা নিয়ে বলতে চায়, পাতি কথা খিস্তি দিতে চায়, কিন্তু পাবলিক তো একটা প্ল্যাটফর্ম পায় না, তাদের মুখপাত্র হয়ে আমাদের সেটা করতে হয়। কিন্তু সেটা যদি শুধুমাত্রই একটা অ্যাটাকের পরিস্থিতি থাকে, তাহলে সেটাকে আর্ট বলবো না। ওই অ্যাটাকের মধ্যে আমাকে ক্রিয়েটিভিটি ঢোকাতে হবে, হিউমার ঢোকাতে হবে, পাঞ্চলাইন ঢোকাতে হবে, তবে কি ওটা মনোরঞ্জন হবে। না হলে নিউজ চ্যানেল আর রোস্টারের মধ্যে ফারাকটা কোথায়? তো এই ব্যালেন্সটা আমি করার চেষ্টা করি, এবং এই জন্য হয়তো রোস্টিং একটা ডিমান্ড থাকে। আর যেটা বললে রোস্টিং তোমার অ্যালগোরিদমে আসে না, অনেকেরই অনেক রকম টেস্ট থাকে, এবং আমি অ্যাজ এ এন্টারটেনার আমি আমার কিছু ক্যাটাগরি ভাগ করেছি আপাতত। তোমার যদি ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও দেখতে হয়, তুমি আমার সিনেমা ক্রিয়েশন চ্যানেলে যাও। না দাদা, তোমার মানে ওয়েব সিরিজ ভালো লাগছে না, তুমি আগের মতো লুচ্চামো রোস্টিং করো, সিনেমা চ্যানেলে এসো। সিনেমা চ্যানেলে এসছে রোস্টিং দেখেছো, দাদা আর রোস্টিং ভালো লাগছে না, তুমি ফ্যামিলি ব্লগ করো। সিনেমা মৃন্ময় চ্যানেলে এসো, দাদা ফ্যামিলি ব্লগ ভালো লাগছে না, তুমি ইনস্টাগ্রামে যাও, নাচ দেখো, দাদা তোমার কিছুই ভালো লাগছে না, তুমি ভার্মে যাও। আমার আর কিছু দরকারই নেই, মানে আমার আই এম ট্রাইং মাই বেস্ট টু এন্টারটেন ইউ ইন এভরি পসিবল ওয়ে। তারপরে যদি তোমার আমাকে ভালো লাগে না, আমি তোমাকে চিন্তাই করবো না, দরকার নেই আমাকে সবার ভালো লাগে। এতগুলো চ্যানেল যে তুমি চালাচ্ছ, তোমার কিরকম টিম সেট আপ আছে? টিম সেট আপ আমার মানে খুবই এই চ্যানেলগুলো চালানো তো খুব শক্ত, এতগুলো চ্যানেল একসাথে কন্টেন্ট দেওয়া।
আমি ওরকম মানে রেগুলার আমাকে ভিডিও আপলোড করতে হবে বা মাসে একটা দুটো এইভাবে আমি সেভাবে করি না আমি। আমি এই জায়গাটাও তোমার কাছে আসতে চাইছিলাম, কারণ বহু মানুষ তোমাকে ফলো করে, তারা জানতে চায়। আজকের ডেটে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এই যে ধরো ইউটিউব বা ইনস্টাগ্রাম, এটা হয়তো আমরা যখন শুরু করেছিলাম তখন লোকে একটা এক্সট্রা কাজ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মতো করে ফেলতো, কিন্তু বহু ছেলে মেয়েকে আমি দেখছি যে যারা এটাকে প্রফেশন বলে বানাবে বলেই একদম কমপ্লিটলি আসছে। এটা একটা প্রফেশন হয়ে গেছে, অলরেডি। এবং মানে ভারত সরকার তার ট্যাক্স সিস্টেমে এটা একটা প্রফেশন হিসেবে স্বীকার করেছে, ঠিক আছে। তা আমি বলছি যে অনেকেই তো জানতে চায় যে আমি কিভাবে সাকসেসফুল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হবো, সো কল্ড, আমি কোনো স্পেসিফিক প্ল্যাটফর্ম না বলে। তো এইগুলোর মধ্যে দিয়ে তুমি কিভাবে গেছো, তোমার জার্নিটা দিয়ে তুমি কি সত্যি বুঝছো? কথা বলতে এগুলোর কোনো স্পেসিফিক ফর্মুলাই হয় না। একদমই তাই, আমিও মনে করি সেটা। এটা তাও তোমার ফর্মুলাটা তুমি বলো। আমার ফর্মুলা, আমি কমেডি করতে ভালোবাসতাম। হুম সেটা আমার একটা রিয়ালিটি শো কমেডি দিয়ে শুরু হয়েছিল, ওটা আমার ভেতরে আছে, ওটা আমি কিছু ব্রাশ আপ করেছি, শিখেওছি। তবে নাচ করতে ভালোবাসি, নাচও শিখেছি, সেটা অনেক বয়সে গিয়েছে, বয়সের কোনো ব্যাপার নেই। এই দুটো আমার মধ্যে আছে। আমি চেয়েছি যে আমার এই যে যেই জিনিসগুলো আমি করতে চাই, আমি 10টা ডিউটি করতে পারবো না, আমি ব্যবসা করতে পারবো না, যেগুলো এগুলো খুবই টাফ জিনিস আমার মনে হয়, কিন্তু সবাই সব কিছু পারে না। তো আমার মাথায় এটাই ছিল যে আমায় যদি কিছু খুশি দেয়, সেটা হচ্ছে আমার কমেডি, ডান্স, অ্যাক্টিং, এই জিনিসগুলো। তো এইটাকেই যদি আমি প্রফেশন বানাতে পারি তাহলে তার থেকে বেটার কিছু হয় না। তো আমি নাচের স্কুল খুলেছি কোচবিহারে, সেখান থেকে হ্যাঁ আমার এখন স্কুল চলে। এখন আমি প্রেজেন্ট থাকি না, বাট আমার স্টাফ চালায়। তো তারপর তোমাদের কি ওয়েস্টার্ন ডান্স না? ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ডান্স, ওয়েস্টার্ন ওকে। তো তারপর হচ্ছে এগুলোই যখন ধীরে ধীরে প্রফেশনে, আমি প্রফেশন শুরু করেছিলাম, এইদিকে আমি ইন্ডাস্ট্রিতে মিরাক্কেলের পরে ট্রাই করেছি, বাট খুব একটা কাজ পাইনি ফ্র্যাঙ্কলি। তো যেই সিস্টেম এখানে কাজ হয়, আমি আবার ওই অ্যালগরিদমে চলতেও পারি না, পাতি কথা। ওই কিরকম সমস্যা? চেটে নয় খেটে বড় হওয়া, এই একটা আমার ডায়লগ আছে, এই একটা জিনিস। আর এখানে আর এখানে খেটে নয় যেটে বড় হওয়া। হ্যাঁ, এটা একটা সিস্টেম আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বিশ্বাস করি আমার যদি কাজ কারো পছন্দ হয় বা আমাকে যদি কোনো একটা রোলের জন্য কারো পছন্দ হয়, সে আমাকে ওইরকম চাটুকারিতা ছাড়াই ডাকবে। এবং চাটুকারিতা করে যে কাজগুলো পাওয়া যায় সেটা ফ্রুটফুল বা খুব উচ্চমানের হয় না, জোর করে পুশ করে দেওয়া হবে, ওরকম আমার মনে হয়। আমি যদি আমার কপালে লেখা থাকে কোনো প্রজেক্ট আছে, আমার যদি কপালে লেখা থাকে আমি ওটার যোগ্য, তাহলে ওটা অটোমেটিক আমার কাছে আসবে। আমি এই বিলিফ সিস্টেমে কাজ করি। তো এইখানে আমি দেখেছি না, আমার দ্বারা আর এখানে দরকার নেই। আমি কোচবিহারে গিয়ে নাচের একাডেমি ওপেন করেছিলাম, সেখান থেকেও মনে হয়েছে এই কমেডিটাও করা যায় একটা। মানে এটা কি মিরাক্কেলের পরে তোমার ডান্স একাডেমিটা শুরু? হ্যাঁ, আমি এটাও জানছি। মিরাক্কেল তোমার কত সালে ছিল তখন? 2013 ওটা পার্টিসিপেট। দেন তো আমি একটা এপিসোডে দেখেছিলাম যে তোমার একটা সিনেমা রিলিজ হচ্ছে বা এরকম কিছু একটা। হ্যাঁ, ওটা তখন এসেছিল অফার, বাট ওটা আনফর্চুনেটলি বন্ধ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু বিরাট হার্ট ব্রেক একটা আমার। হ্যাঁ, কিন্তু মিরাক্কেলে বোধহয় ওটা নিয়ে একটা এপিসোড হয়েছিল, শুটিং শুরু হয়ে বন্ধ হয়ে গেছিল। রনিতা রচতপদত্ত সেখানে কনফেসও করেছিল, উনি ছিলেন, কিন্তু প্রোডাকশনের ব্যাপার বন্ধ হয়ে গেছে। যেটা হয় আর কি, বহু প্রজেক্ট। তারপর আবার 10 বছর পরে হলো, ভালোই হলো। এবার ধরো এই 13-এ যে তোমার মিরাক্কেল শেষ হলো, দেন তুমি কোচবিহারে চলে গেছিলে? না, আমি এখানে ওটা শেষ হওয়ার পরে আমার এখানে নাচের ডিপ্লোমা কোর্স করা। ওকে। তার আগে আমি নিজে নিজে নাচতাম বাড়িতে, কোর্স ফোর্স করিনি। তারপরে এলাম না, এটাকে একটু প্রফেশনালি একটু ডিপ্লোমা কোর্স করি। তারপরে এখানে 3 বছর 3.5 বছর শিখেছি, আর ইন্ডাস্ট্রিতে ট্রাই করেছি, পোর্টফোলিও জমা দিই। ইনফ্যাক্ট আমি ডান্স ইন্ডিয়া ডান্স বাংলা ডান্সের ব্যাকআপ ডান্সারেরও কাজ করেছি, সেটা মিরাক্কেলের পরে। শুধুমাত্র ওইখানকার পরিবেশ বা ওইখানকার কী ইস্যুতে কাজ হয় ওটা দেখার জন্য। আমি মেগা সিরিয়ালে জুনিয়র আর্টিস্টেরও কাজ করেছি, পার ডে 1000 টাকা, সেটা মিরাক্কেলের পরে। তো আমার এমন না যে আমি মানে বড় বড় কাজ করতে হবে, মানে কাজ পাচ্ছি না বলে বসে থাকবো, এরকম না। যা অপরচুনিটি পেয়েছি ওইভাবে, সেটা আমাকে সারাউন্ডিংসের থেকে অনেক কিছু শিখিয়েছে। মানে আমি একটা হয়তো সকাল থেকে রাত অবধি বসে থাকলাম, একটা ডায়লগ বললাম, 1000 টাকা পেমেন্ট নিয়ে বাড়ি এলাম। ওই 1000 টাকা কিন্তু আমার পাওনা ছিল না। আমার এখান থেকে অনেক কিছু, কী প্রোডাকশনে কাজ হয়, যারা হিরো হিরোইন আছে তারা কী করে নিজেদের প্রিপেয়ার করে, কীভাবে শুটিং হয়, কটা ক্যামেরা থাকে, কী করে প্রপস ইউজ হয়, ওগুলো আমার তখন ধীরে ধীরে নলেজে আসছিল। ইনফ্যাক্ট আমি একটা ওলাভলি বলে মদন মিত্র ছিল একটা সিনেমা, তো আমি জানতাম না ওখানে মদন মিত্র প্রথমে ছিল। তো নতুন হিরো হিরোইন লঞ্চ হয়েছিল, সেখানেও আমি একটা ছোট রোল প্লে করেছি, সেটাও মিরাক্কেলের পরে। শুধুমাত্র এটা জানার জন্য যে তখন শুধু মিরাক্কেলের পরে না, তখন ইউটিউবে আমি যথেষ্ট পপুলার। তো সেদিক থেকে ইউটিউবটা তোমার কবে থেকে শুরু করলে? ইউটিউব শুরু হয়েছে 2017 কি 18 ওই 3-4 বছর কলকাতাকে কোচবিহারে ফেরার পর। কোচবিহারে ফিরে তুমি ডান্স স্কুল করেছিলে। হ্যাঁ। ইউটিউবে কি মনে হলো যে কিভাবে আপলোড করি? ইউটিউবে ভিডিও বানাবো প্রফেশনালি, এই জন্য আপলোড করিনি। মানে আমি
ইউটিউবে আমি ডান্সের ভিডিও আপলোড করতাম, সপ্তাহে একটা করে স্টুডেন্টদের নিয়ে নাচের ভিডিও করতাম, ওটা ইউটিউবে আপলোড করতাম, যে আমার সার্কেলের যারা আছে যে ইউটিউবার হয়ে যাবো ওখান থেকে এরকম না। তখন চ্যানেলের নাম কি ছিল? তখন চ্যানেলের নাম ছিল ডান্সিং ভিলেজ, সেটাই পরে সিনেভাব করেছি। ও আচ্ছা, ওই চ্যানেলটাই ওই চলছে। চ্যানেলটাই, হ্যাঁ। আচ্ছা, নাচের ভিডিও দিতাম, মাঝখানে বলতাম কমেডিও, পরে মাঝখানে কমেডিও দিই। তারপরে কমেডি ভিডিওগুলো লোকে এত ভালোবাসতে আরম্ভ করলো, কারণ আমার একটা কমেডির বেস ছিল, মানে হ্যাঁ, যেটা এক্সপিরিয়েন্স তুমি কাজ experience করে ছিল। এসছো, আর তাছাড়া গ্রুম হয়ে এসছো। যদিও ওই শোয়ের সৌরভ পালোধি, ও আমার এখানে এসছে, এর আগে আরো কথা হয়েছে গ্রুমার পডকাস্টে। ছিল কৃষ্ণেন্দু, অর্ণব দা। এবার দেন তোমার এই সিনেমাটা ওই 2017 থেকে 17-18 17-18 থেকে, তারপর তো তোমার পপুলারিটি আরো বাড়তে থেকেছে। বাকি সব তার ইচ্ছা। আমি শুধু আমার নিজের ভালো লাগার জায়গাগুলোতে টাচ করে গেছি, বাকি যা দেওয়ার ইউনিভার্স দিয়েছে। ডেফিনেটলি। আমি তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আমি একটা ভ্লগ দেখেছিলাম যে বিয়ের ভ্লগ করে বিয়ের টাকা তুললাম, বিয়ের টাকাটা কি উঠেছিল পুরোটা? থাম্বনেল ক্লিকবেটের জন্য ওটা পপুলার হয়েছিল খুব, ওটা কারণ বিয়ের আগে আমার রিলেশন কিছু আমি রিভিল করিনি, এই জিনিসগুলো আমি প্রাইভেটই রাখতাম। তো ডিরেক্ট বিয়ের ভিডিও দিয়ে আমি রিভিল করেছি আমার জীবনসঙ্গী সব, ওটা দিয়ে। না, বেসিক্যালি আচ্ছা, তুমি এরকম কখনো মনে হয়নি যে 4বার বিয়ে করবো কন্টেন্টের জন্য? ব্লগ চ্যানেল তো তোমারও আছে। বল হাতে মেরে বের করে দেবে পারি দেখে। ইনফ্যাক্ট আমি ফ্যামিলি ব্লগেও প্রচুর ভিউ আসে। আমি একটা লাস্টের ভিডিওতে বলেছিলাম এই ফ্যামিলি, বউ বাচ্চা, আচ্ছা, এইগুলো নিয়ে তোমার কথা হয়েছে কখনো ব্লগারদের সাথে? আমার ইচ্ছা আছে, আমার কখনো দেখালে, আমার দেখা হয় না ওদের সাথে, আমি আর নাম করছি না, যে ভাই এইগুলো তোরা কেন করিস? মানে নিজের তো একটা মান সম্মানের ব্যাপার আছে কন্টেন্টের জন্য। যার এটা নিয়ে তোমার কখনো কথা হয়েছে না, ব্যক্তিগতভাবে? সামনাসামনি কথা হয়নি, রোস্ট করেছি আমি। আচ্ছা। সামনাসামনি দেখা হলে আমি বলবো যে রোস্টটাকে একটু সিরিয়াসলি নিও। এন্টারটেনমেন্ট। ও, এটা নিয়ে রোস্ট হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি। আমি তোমার প্রথম যে রোস্টিং ভিডিওটা দেখেছিলাম, ওটা এখন আর বলছি না। ওটা মেবি আমার প্রাইভেটে করে দেওয়া হচ্ছে। তো আমি এটা জিজ্ঞেস করছি যে এরকম কতগুলো ভিডিও আছে যেটা আপলোড করার পর তুমি আবার প্রাইভেট করেছো এখন? আছে বেশ কিছু, মানে শুরুর দিকে মানে স্বাভাবিক ধীরে ধীরে লোকে ম্যাচিওর হয়, তখন বুঝতাম না যে এই অবধি বাউন্ডারি টানা উচিত, এরপরে নয়। এখন মনে হচ্ছে না এটা কি বলে দিয়েছি, এগুলো উচিত নয়, সেগুলো প্রাইভেট করেছি। এখন কিছুটা লিমিটেশনের মধ্যেই ক্রিয়েটিভিটি দেখাই। হ্যাঁ, সেটা স্বাভাবিক, কারণ এখন মানে যত ভিউয়ার্স বাড়ছে দায়িত্ব বাড়ছে। ফলোয়ার হয়ে যাওয়ার পর একটা রেসপন্সিবিলিটি আসে। তবে হ্যাঁ, আমার ওই রোস্টিংয়েরও একটা বিরাট অডিয়েন্স রয়েছে। আমি এক ভালো মিউজিক ভিডিও আপলোড করলো, তার নিচে কমেন্ট আসে রোস্টিংটা ছিল না, রোস্টিংটা আসবে? দিও, রোস্টিং দিও, নেক্সট রোস্টিং কবে আসছে। তো আমিও এনজয় করি, আমিও রোস্টিং ভিডিও বানিয়ে মজা পাই। তুমি মাঝখানে একটা সিনেমা করলে, রিলিজ হলো, বেশ হই হই হলো এটা নিয়ে। এবার তোমার এই সিনেমার এক্সপিরিয়েন্সটা একটু জানবো। সিনেমার এক্সপিরিয়েন্সটা আমি কি বলতো, ওই জীবনে একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, এটা আমি প্রথম ইন্টারভিউ থেকে বলে আসছি। তার থেকে আমার বেশি স্বপ্ন ছিল হচ্ছে একটা সিনেমা। সিনেমা হবে। আর যেহেতু ছোট থেকে আমি মিডিয়া লাইনের প্রতি আমার বিভৎস অ্যাট্রাকশন, এন্টারটেনমেন্ট জগতের প্রতি, তো এটার বড় পর্দায় নিজেকে দেখবো, এটার একটা ড্রিম ছিল। তো সেটাই ফুলফিল করার চেষ্টা। কিন্তু এখন যে ইন্ডাস্ট্রির অবস্থা দেখছি, যে ওই ফ্যান্টাসি কেটে গেছে হুম। সত্যি। এখানকার ওই সুইটেবল কি পরিবেশন। কি স্ট্রাগল করতে হয়েছিল? আমি যদি মানে আমি খুব তোমার সাথে খুব একটা খুব সিরিয়াস পডকাস্ট করতে চাইছি না, না, struggle- হেসে হেসে কাটছে, কিন্তু তাও স্টিল মানে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, বিকজ একটা সিনেমার ধরো মানে আমরা জানি যারা রেগুলার কথা হয়, বা আমরা কিছুটাই এইগুলোর সাথে যুক্ত, একটা প্রোডাকশন চালানো, প্রোডাকশন হাউস থেকে খরচা দিয়ে সিনেমা বানানো, সেটাকে হল অবধি নিয়ে যাওয়া, এর মধ্যে তো একদমই পরিষ্কার রাস্তা নয়, এবং অনেক আনঅফিসিয়াল ব্যাপার আছে যেটা হয়তো এখন ক্যামেরার সামনে তুমিও বলতে পারবে না, কিন্তু স্টিল যতটা বলা যায় কতগুলো সমস্যা। দেখো, প্রথম কথা হচ্ছে আমি যেখানে থাকি, মানে কোচবিহার, নর্থ বেঙ্গলের একদম ছোট একটা জায়গা। ছোট বলবো না, এখন যথেষ্ট আমাদের জন্য কোচবিহার এখন অনেক নামডাক হয়েছে, যাই হোক আরও হবে। আর আমার ফিল্মি ব্যাকগ্রাউন্ড কিচ্ছু নেই, আমার বাবা চাকরি করে, ফ্যামিলির সব। সেইখান থেকে এসে এই লাইনে ঢোকাটাই একটা বিরাট স্ট্রাগল। আর তারপরে একটা প্রজেক্ট শুরু করা, সেটাকে কমপ্লিট করা, তারপরে সেটাকে হল অবধি পৌঁছে নিয়ে যাওয়া, রাস্তা কখনোই স্মুথ হয় না। এবং তোমরা যারা ইন্ডাস্ট্রির এখন পরিস্থিতি দেখতে পাচ্ছ, হুম। কিছু কিছু জিনিসপত্র উঠে আসছে সামনে। তো হ্যাঁ, কিছু তো কাঠখড় পোড়াতেই হয়েছে। তবে এটা বলবো যে মন থেকে যদি কিছু চাও, সেটার পিছনে যদি লেগে থাকো, আমি বলছি তাহলে এটা- বিভিন্ন অভিযোগ উঠছে, আমি কোনো স্পেসিফিক ব্যক্তি বা এগুলোতে যাচ্ছি না, যারা দেখছেন তারা বুঝে যাবেন। এই যে
বিভিন্ন সময় টাকা নেওয়া, রিলিজ করা, হ্যাঁ, এগুলোর এটা ভিত্তি আছে? এটার কোনো ভিত্তি নেই, কিন্তু এটা হয়। এটা বাংলা ইন্ডাস্ট্রিরই একমাত্র রুল, পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রিতে এই রুল নেই। মানে সত্যি পকেট থেকে খরচা হয়? সত্যি পকেট থেকে খরচা করতে আমি এমনও দেখেছি যে ধরো ইন্ডিপেন্ডেন্টভাবে চারজন বন্ধু মিলে একটা সিনেমা বানিয়েছে, হুম। টাকা পয়সা জোগাড় করে 20 লাখ টাকা দিয়ে একটা সিনেমা বানিয়েছে, সেটা রিলিজ করার জন্য বলছে যে 3-4 লাখ টাকা দিতে হবে রিলিজে। এর কোনো পেছনে যুক্তি নেই, এবং তারা এই ঘুষ নেওয়ার পেছনে একটা সুন্দর লজিক বানিয়েছে যে আমরা ঘুষ নিচ্ছি না, আমরা তোমাদের ভুলের মাসুল নিচ্ছি। হুম। তো এই জন্য অনেক অ্যাসপিয়ারেন্ট বা যারা নতুন কাজ করতে যায় তারা এখান থেকে চলে যায় প্রথম কাজ করার পরে, আর কোনো ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তো সেটাই বলার। আর এগুলোর কোনো কারণ বক্তা সবুত কন্টেন্ট নেই বলে। বানিয়ে মানে সিনেমা বানিয়ে সেই খরচাটা তোলাটা একটা না না, এটা খুব এটা চ্যালেঞ্জিং। যারা বলে যে সিনেমা বানিয়ে, বাংলা সিনেমার এখন যা পরিস্থিতি আমি যতটুকু দেখেছি কাছ থেকে, যারা বলে বাংলা সিনেমা বানিয়ে খরচা উঠে আসে বা বাংলা সিনেমা একটা প্রফিটেবল বিজনেস, তারা মিথ্যে কথা বলছে। এবং যারা বলে যে আমার সিনেমা 150 দিন 200 দিন চলছে, এইটা প্রত্যেকের বাড়ির পাশে সিনেমা হল আছে, তোমার বাড়ির পাশেও আছে, আমার বাড়ির পাশে আছে, গ্রাম বাংলার প্রত্যেকটা দর্শকের বাড়ির পাশে হল আছে। তারা এমন কেউ বলতে পারবে না যে এখন আর বাংলা সিনেমা হলে রেখেছে সেটা 150 দিন ধরে চলেছে। এটা পাতি হিসাবে আমি তোমাকে বলছি, আমার কিছু ভয় নেই। আমাকে ইন্ডাস্ট্রি থেকে ওই বলে দিলাম, আমরা ফ্যান্টাসি নিয়ে যে ফিউচারে আমাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতেই হবে বা তাদের তেলিয়ে চলতে হবে। পাতি তারা কিছু হলের টিকিট কাটে নিজেদের টাকা থেকে, বুক মাই শোতে হাউসফুল দেখায়, সেটারই স্ক্রিনশট নিয়ে প্রচার করে আমার সিনেমা 150 দিন চলছে। ঘচু চলছে, চলতেই পারে না বাংলা সিনেমা। নিজেরাই টিকিটটা কেটে নেয়। নিজেরাই টিকিটটা কেটে নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে টার্ন ওভারের ব্যাপারটা, বাংলা সিনেমার একটা সময় 50 লাখের সিনেমা 2 কোটি ব্যবসা করতো, একটা সময় ছিল। সেই সময় মানে বাইরে থেকে প্রডিউসাররা যারা ব্যবসায়ী তারা আসতো ইনভেস্ট করতে, যে এখানে ইনভেস্ট করলে আমি ফিরে পাবো। এখন এখানে টাকা ইনভেস্ট করে বা কী করে, মানে রিটার্ন না পাওয়ার পরে কী করে ইনভেস্ট করছে বা কোন জায়গা থেকে টাকা আসছে, নাকি ব্ল্যাক মানি হোয়াইট, আমি আই ডোন্ট নো। এখানে টাকা ইনভেস্ট করা মানেই লস, কিন্তু সেই লসের মধ্যে থেকে তারা কীভাবে লাভ করছে আমি জানি না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলা সিনেমার এই যে অবস্থা হয়েছে, এর পিছনে দায়ী টলিউড এখন পার্টি অফিস হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে। যে হয়ে গেছিল, এখন ধীরে ধীরে আশা করি সব স্বচ্ছ হবে। যে ক্যামেরা ধরার ডিরেক্টর সে ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে, আর যারা অভিনেতা অভিনেত্রী যারা নিজেদের ক্রাফটে খাটার উচিত তারা রাস্তাঘাটে প্রচারে খাটছে। মানে তুমি বলো, আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ করার জন্য জানলাটা খুললাম, নিচে দিয়ে দেখছি যেই বাংলার অভিনেতা বা অভিনেত্রীকে আমি হলে 200 টাকা দিয়ে টিকিট কেটে সেলিব্রেট করি, সে হাত জোর করে বলছে ভোট দিন, ভিক্ষে চাইছে। ওই ভিখারিকে সেলিব্রেট করার জন্য কেন আমি যাবো হলে 200 টাকা টিকিট কেটে? দরজা খুললে আমি দেখতে পাচ্ছি সকালবেলা ভোট দিও, এই করে দেবো, এই করে দেবো। টলিউড পার্টি অফিস হয়ে গিয়ে পুরো অরাটাকে শেষ করে দিয়েছে। আর যারা মানে নিজের ক্রাফটে কাজ করার কথা, তারা এই পার্টি অফিসে কাজ করে করে নিজেদের মানে কি বলবো শৈল্পিক গুণগত মানটাকেই নষ্ট করে ফেলেছে। এবং এটা পরিবর্তন আশা করি হবে এবং হওয়াটা উচিত। ডেফিনেটলি। দেখো, কন্টেন্ট ক্রিয়েশনে তখনই ইনভেস্টমেন্ট আসবে যখন যে ইনভেস্টার, সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সে তখনই ইনভেস্ট করবে যে দেখবে যে আমার যে ইনভেস্টটা রয়েছে তার ROI-টা কত। একদমই তাই, পরিষ্কার কথা। সো সেটা যদি আমি না পাই, আমি যদি আমার ইনভেস্টের এগেনস্টে কোনো রিটার্ন না পাই, তাহলে আমার লাভ কী আছে? আমি 2 কোটি টাকা লাগালাম। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে যে মোটামুটি অ্যাক্টাররা যারা নতুন নতুন প্রডিউসার আছে, অ্যাক্টারদের কথা আমি বলছি না, শুধু অ্যাক্টার না, আরও ডিরেক্টর ব্লা যারা একটু টলিউডের একটু পাকাপোক্ত আছে, তারা এমনভাবে বোঝায় যে এই 2 কোটিটা ইনভেস্ট করে 3 কোটি চলে আসবে। তারপর যখন সে ইনভেস্ট করে পুরো টাকাটা ডোবে, সেই মানুষটা দ্বিতীয়বার টাকা ঢালতে ভয় পায়। অবশ্যই এখানে এই জন্য তোমার টলিউড থেকে বড় বড় প্রোডাকশন হাউস যারা আগে কাজ করতো তারা উঠে গেছে। এইখানকারই কিছু লোক যারা আছে, যারা এখানকারই, তারাই টুকটাক কাজ করছে। ফান্ডিং সেটা সংখ্যায় অনেক কমে গেছে। ওই জন্য অ্যাক্টর মৃন্ময় না ইউটিউবার মৃন্ময়? আর্টিস্ট মৃন্ময়। মানে অ্যাক্টিংটা আমার প্যাশন বলতে পারো, আর আমি খুব ভালো অভিনেতা বলবো না, অভিনয় করার শখ রাখি, ব্যাস এতটুকুই এনাফ। আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবটা আমাকে যা দিয়েছে এর কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার এই সিনেমাটা ইউটিউব জন্যই হয়েছে। ইউটিউবের থেকে যদি আমি পপুলারিটি বা প্রপার নিজের কি বলবো আর্থিক জায়গাটা স্টেবল না করতে পারতাম, আমি ওই বড় জাম্পের কথা ভাবতাম। আচ্ছা, ফর দ্য জেনজি আমি জিজ্ঞাসা করি তোমাকে, এখন তো মোটামুটি কন্টেন্টগুলো 3টে প্ল্যাটফর্মে ভাগ ভাগ করে ছাড়তে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, ঠিক আছে? তোমার কোন প্ল্যাটফর্মটা এখন প্রিয়? আমার প্ল্যাটফর্ম আগাগোড়ে ইউটিউব প্রিয় ছিল, ভিউজ অনেক কমে গেছে, তাই বলে বলবো না যে ইউটিউবটা প্রিয় নয়। কারণ একটা জিনিস, তোমার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হলে তোমাকে লং কন্টেন্ট করতেই হবে। 30 সেকেন্ড 1 মিনিটের কন্টেন্ট তোমাকে অ্যাজ এ ব্র্যান্ড অরিজিৎ চক্রবর্তী করতে পারবে না, অ্যাজ এ সিনেমা করতে পারবে না। তোমাকে কন্টিনিউ 15 মিনিট সহ্য করে একজন দেখছে, মানে তুমি কিছু দিচ্ছ ওটার মধ্যে। 30 সেকেন্ড করে স্ক্রল করলে, তুমি হাতে মোবাইলটা নিলে তুমি 15 মিনিটে প্রায় 150-200 স্ক্রল করে নিতে পারবে।
150-200 মধ্যে 150-200 আর্টিস্ট চলে যাবে, কিন্তু 15 মিনিট যখন তুমি একটা লং কন্টেন্ট দেখবে, এক ভদ্রলোককেই দেখছো, তার কাজটাকে দেখছো, মানে সে তোমাকে ধরে রেখেছে 15 মিনিট। আর তুমি এটা তুমি বলিউডও দেখতে পারো, টলিউডও দেখতে পারো। এই ভুবন বাম এখন সিনেমা করছে, তার ব্র্যান্ড তৈরি হচ্ছে লং কন্টেন্টের জন্য, শর্ট কন্টেন্টের জন্য নয়। ক্যারি মিনাটি এখন একটা ওয়েল এস্টাবলিশড একজন ক্রিয়েটার লং কন্টেন্টের জন্য। আশিস চাঞ্চলানি, যাদের নাম বলছি আমরা ব্র্যান্ড হিসাবে, তারা লং কন্টেন্টের জন্য। এরকম শর্ট কন্টেন্টের নাম তুমি একটা বলে দেখাতো, 1000টা নাম বলতে পারবে। হুম সো তোমাকে যদি, আমি মনে করি শর্ট কন্টেন্ট খারাপ না, ওটার মধ্যে ওই 1 মিনিটে ক্রিয়েটিভিটি দেখানো যথেষ্ট হার্ড, কিন্তু তোমাকে ব্র্যান্ড বানাতে হলে না, আর একটা ব্যাপার হচ্ছে এই 1-2 মিনিটের মধ্যে সত্যি ক্রিয়েটিভিটি করাটা খুব মুশকিল হয়ে যায়। মানে আমি তোমার সহজে হয়ে যায়। আমি মিউজিকের ক্ষেত্রেও বলছি তোমাকে, যে আগে আমরা যখন একটা মিউজিক করতাম, মানে আমাদের তো মিউজিকটা হচ্ছে, তুমি যেহেতু মিউজিক ভিডিও তোমার চ্যানেলে প্রচুর আপলোড হয়, তুমি বুঝতে পারবে যে তার আগে যে মিউজিকের যে প্রিলিউড ইন্টারলিউড যেগুলো থাকতো, সেই জায়গাগুলোই হচ্ছে বেসিক্যালি মিউজিশিয়ানস যারা ছিল তাদের খেলা দেখানোর জায়গা। যে একটা ভালো পার্ট বাজাবে, ভালো মানে একটা কেউ কিবোর্ডের খুব একটা ভালো কর্ড দিল, তারপর যখন ভোকালটা ঢুকে যায়, তখন যারা মিউজিশিয়ান তারাই কিন্তু তাদেরই কানটা চলে যে ভোকালের পিছনে পিছনে কি কি বাজছে না বাজছে। আজকের ডেটে এই শর্ট কন্টেন্টের যুগে যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে এই শুরু থেকেই ভোকালটা ঢোকাতে হচ্ছে, ফলে মিউজিশিয়ানদের যে জায়গাটা ওটা খেয়ে যাচ্ছে। সেটা কিন্তু খেয়ে যাচ্ছে, সেটাও এফেক্টেড। সুতরাং শর্ট কন্টেন্ট শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন না, আমি বলছি মিউজিকের ক্ষেত্রেও। তুমি ভাবো আর.ডি. বর্মনের সময়, বা এই যে নীলাঞ্জনা, যে মানে প্রচুর দেখবে তোমার মানে টিভিতে বা কুইজে বা গেম শোতে আগে হতো যে গানের মিউজিক পার্টটা বাজছে, বলতে হচ্ছে যে কোন গান, সেটা এখন আর পাবে না আজকের ডেটের গানের, কারণ তোমার তো শুরুতেই গানটা শুরু করে দিতে হচ্ছে। গানের ক্ষেত্রে শর্টের জন্য কি হচ্ছে জানো তো, প্রত্যেকটা গান বানানোর সময় খেয়াল রাখতে হচ্ছে, আগে কি খেয়াল রাখতে হতো, স্কেলটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা ওয়ার্ড ঠিক আছে কিনা। এখন সবাই মাথায় রাখছে হুক লাইনটা ঠিক আছে কিনা, রিল হবে কিছু। রিলটার জন্য। মানে ওই হুক লাইনটা ছাড়া বাকি গানটায় কিচ্ছু নেই, শুধু ওই হুক লাইনটা ভাইরাল হয়ে গেছে, ব্যাস। তবে এটাও একটা সময়ের খেলা, মানে মানুষের রুচিবোধ অনেক বদলে যায়। মানে এখন একটা গান, মানে হানি সিংও বলেছিল একদিন যে আগে একটা গান হিট হলে সেটা 1 বছর চলতো, এখন একটা গান হিট হলে 3 দিনও সেটা চলে না, তারপরে নতুন গান চলে আসে। হ্যাঁ, এখন তো ইনস্টাগ্রাম ট্রেন্ডে যতক্ষণ না ওই উপরের দিকে তীর চিহ্নটা থাকছে, লংজিভিটি খুব কমে গেছে আর কি। কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে তোমার বেস্ট ফ্রেন্ড কে? সবার সাথে সম্পর্ক বেস্ট ফ্রেন্ড মানে সেরকম কেউই নয় আমার, পরিচিত অনেকেই আছে। না, এখন তো উত্তরবঙ্গ থেকেও অনেকের উঠে আসছে, আমি দেখলাম। অনেক যদিও তাদের একজনকে নিয়ে তোমার একটা দারুণ রোস্ট ভিডিও দেখেছি আমি। না, ওইটাকে উঠে আসা বলবো না, মানে সাফল্য হ্যান্ডেল করা খুব কঠিন, আর সেটা যদি চটি চেটে হয় সেটা তো আরো কঠিন। যাই হোক, সবাই ভালো কাজ করুক, বাট জেনুইনলি করুক। হ্যাঁ, সৎভাবে করুক। তোমাকে একটা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে ধরো এই যে তোমার এত মহিলা ফ্যান, বাড়িতে বউ ইনসিকিউর হয় না? বলে না যে মৃন্ময় বেশি বেরোনো যাবে না? না, সেটা জানে আমি যা ওই ইনসিকিউরিটি ফিল করার মতো যা যা সবকিছু বিয়ের আগেই হয়েছে, বিয়ের পরে আমি এই যে চিহ্ন দিয়ে দিয়েছে। আমরা একটা র্যাপিড ফায়ারে যাচ্ছি, ঠিক আছে? ভয় লাগছে এগুলো। একজন বাঙালি ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, যার নাম তুমি এখনো হয়তো সেই অর্থে সামনে বলনি, কিন্তু তুমি খুব রেসপেক্ট করো, লাভটা সেন। মোস্ট ওভাররেটেড বেঙ্গলি ইউটিউবার। শুরুর দিকে মনে হতো আমি, শেষের দিকে এখন অনেক আছে গো, কি করে বলবো নাম, একজন বলতে পারছি না এটা। বাংলার রাজনীতিতে হ্যাঁ, মোস্ট কমিক ক্যারেক্টার। আপাতত বাইরন। প্রচুর আছে, আমি কি বলবো, আর প্রচুর কন্টেন্ট পাচ্ছি। বাইরন বললে সরকারি নিয়মে একটা ভুল আছে, আচ্ছা, লর্ড বাইরন। লর্ড। আচ্ছা, ভিউজ না লেগেসি, কোনটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট? দুটোই ইম্পর্টেন্ট, শুধুমাত্র লেগেসি দিয়েও চলা যায় না, ভিউজও ম্যাটার করে, আবার ভিউজ দিয়ে আবার লেগেসি সবসময় মেনটেন করা যায় না। আচ্ছা, আমি যদি তোমায় জিজ্ঞেস করি বাংলার সব থেকে ফেক ইউটিউবার? ফেক, এখন যাদের নিয়ে রোস্ট করছি পাল্টিবাজগুলো, এখন মানে যাদের নিয়ে রোস্ট করছি পাল্টিবাজ, এরা সত্যি ফেক। কার সাকসেসটা তোমাকে খুব ইন্সপায়ার করে, এমন কোনো ইউটিউবার? আমার নিজেরটাই। ধরো এই যে যারা ক্রিয়েটার রয়েছে, তাদের মধ্যে জেলাসি নাকি ভালোবাসা, সম্পর্কটা কোনটা বেশি, জেলাসির না ভালোবাসার? হ্যাঁ, এখন নিজেদের মধ্যে। এখন তো বলবো
দেখো ভালোবাসার জায়গাটা যাদের সাথে হওয়ার হয়ে যায় এবং সেটা লং টার্মই হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জেলাসিই কাজ করে দেখেছি। কেউ একটা বেশি একটু উঠতে গেলে তাকে ইসে করা, হ্যান করা, ত্যান করা। আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, তুমি এই স্টেটমেন্টে বিশ্বাস করো কি করো না বলবে। কন্ট্রোভার্সি না হলে ডিজিটালে গ্রোথ পাওয়া যায় না। একদম ঠিক, একদম ঠিক, বিলিভ করো। বিলিভ করি। এই জন্য অনেকে স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি করছে আজকাল। লাস্ট প্রশ্ন, এটা র্যাপিড ফায়ারের লাস্ট প্রশ্ন, কিন্তু তুমি লংয়ে উত্তর দিতে পারো। সেটা হচ্ছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ডাউনফল হলে জনতার মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যায়, এটা কেন বলে তোমার মনে হয়? ডাউনফল হলে উচ্ছ্বাস দেখা যায় জনগণের মধ্যে? মানে কারোর একটু কিছু ছোট হলে, মানে কাউকে ছোট করা গেলে সবাই মিলে এসে এটা করার চেষ্টা করে, এটা কেন বলে তোমার মনে হয়? দেখো, ছোট করার কারণ যদি পোক্তা হয় যে এ ছোট করার মতোই কাজ করেছে, তখনই জনগণ সেটাকে সাপোর্ট করে। মানে তুমি এমন কাউকে ছোট করছো যে ছোট হওয়ার মতো কোনো কাজই করেনি, তাহলে সেটা জনগণ সাপোর্ট করবে না, তোমাকে উল্টে ছোট করে দেবে। তো আমি বিশ্বাস করি যে কেউ যদি ছোট হওয়ার মতো কাজ করে থাকে, কর্মফল ঘুরে আসছে তার কাছে, তো সেটাকে আমি কেন, সারা বাংলার লোকজনই ছোট করবে, শুধু ক্রিয়েটার না। এবং ক্রিয়েটারদের একটা প্লাস পয়েন্ট, তাদের একটা প্ল্যাটফর্ম আছে মানুষের হয়ে কথা বলার। এখন জনগণ রোজ কারো কন্টেন্ট দেখছে যে যাকে অসহ্য লাগছে, বিরক্ত লাগছে, কিন্তু তাকে কিছু বলতে পারছে না, একটা দুটো কমেন্ট করছে, কারো চোখে পড়ছে না। তার হয়ে যখন একটা মোটামুটি পপুলার কোনো রোস্টার বা ক্রিয়েটার ক্রিয়েট করছে, তাকে বলে তার ভুলগুলো চোখে দেখি, রোস্টিংয়ের হয়ে তো যাই হোক, তখন পাবলিকের মনে হয় যে আমার হয়ে কথা বলছে ভাই, এটাই শেয়ার করি। তখন সেটা কি বলবো, সার্বজনীন হয়ে যায় সেই ছোট করাটা। সেটা ছোট করা বলবো না, ভুল করলে সে তার কর্মফল ভোগ করছে। আচ্ছা, তোমার একটা রোস্ট ভিডিও দেখেছিলাম, মানে আমাদের র্যাপিড ফায়ার শেষ অফিসিয়ালি। সো আমি তোমার একটা রোস্ট ভিডিও দেখেছিলাম, আমি আর নাম নিচ্ছি না। পাটুলির এক পরোটা বিক্রেতা এবং শিয়ালদার এক পরোটা বিক্রেতা নিয়ে, এই বাংলার পরোটা কালচার নিয়ে তোমার কি মত? ওটা তো শিল্প ছিল একদিন, বাংলার পরোটা শিল্প। হ্যাঁ, এরা কি বলতো, বেসিক্যালি এরা তো ক্রিয়েটার না, আর বেসিক্যালি না, আমি একটা জিনিসও ভাবি মৃন্ময়, যে এই পরোটা বেচার ডায়লগ এটা ভাইরাল হলো কি করে? মানে এটার মধ্যে কি এমন আছে? আমি খুঁজেছি, বাদাম কিচ্ছু নেই, বাদাম সে কিছু বাদাম বাদাম গানে একটা তাও একটা ক্রিয়েটিভিটি রয়েছে, যে ছেলেটা ডিজে করে ছেড়েছিল, তার একটা ক্রিয়েটিভিটি আছে। রানু মণ্ডলের গানের মধ্যে একটা ক্রিয়েটিভিটি ছিল, তিনি ভালো গা খারাপ বা, তিনি একটা ভিক্ষা করতে গিয়ে যে গানটা গাইছিলেন সেটা একটা লোকের কানে এসছে। এইটার মধ্যে ভাইরাল ক্রিয়েটিভিটি কি আছে? এটা আমি খুব খুঁজেছি, তুমি কি কিছু পেয়েছো? ভাইরালিটি আর ক্রিয়েটিভিটি দুটো একদম ডিফারেন্ট জিনিস। মানে যেটা ভাইরাল হবে সেটার মধ্যে ক্রিয়েটিভ জিনিস থাকতে হবে, সেটা নট নেসেসারি। না, ভাইরালের কারণটা আমি সত্যি, মানে 4টে পরোটা 10 টাকা, এটা তো রোজ শুনি আমরা। হ্যাঁ, এটা মাথায় বসে এটা গেছে। ভাইরাল হলো কি করে? ভাইরালটা এখন কোনো লজিকে ম্যাজিকে হয় না, এটা হুট করেই হয়ে যায়। তুমি নর্মালি এখনকার, তুমি অনেক আগের কথাই বলো না, শোলে সিনেমার একটা ডায়লগ, কিতনে আদমি থে, এটার পেছনে কি আছে? এটা জাস্ট লাইন, একটা স্টেটমেন্ট দিচ্ছে, প্রশ্ন জিজ্ঞেস করছে কিতনে আদমি থে। এটা কি লেভেলের ভাইরাল ভাবো তো? কত বছর পরে এখন আমরা ভাইরাল। তো ভাইরালিটির কোনো রকম লজিক থাকে না, এটা হয়ে যায়, মানুষের একটা কানেক্ট করে গেলে হয়ে যায়। ডেফিনেটলি, তার মধ্যে তোমারও কিছু কিছু অংশ আছে তোমার ভিডিও ভাইরাল। যাই হোক, আমি অনেকক্ষণ আটকে রেখেছি। আমার লাস্ট একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম এই তোমার ইউটিউবার, তোমার ক্রিয়েটিভিটি, তোমার হিউমার, এগুলোর বাইরে একটা জিনিস আমার জানার ছিল, যে তোমার এই জিমের রুটিন, তোমার সিক্স প্যাক, তোমার ডায়েট চার্ট, এটা নিয়ে একটু বলো, কিভাবে মেনটেন করো? আমি ওই সিক্স প্যাক সারা বছর মেনটেন করাটা খুব টাফ। এটা এই সিক্স প্যাকের একটু ফান্ডাটা বলো তো, আমি একটু তোমাকে জিম ট্রেনার হিসেবে একটু জিজ্ঞেস করি, একটু ফান্ডা কিছুই না, এক্সট্রা একটা ক্যারেক্টার পেয়ে গেছি আমি তোমার মধ্যে। ওই জিপটাকে বলতে হবে তুই ঘুমিয়ে থাক, হুম। আর হচ্ছে এক্সারসাইজ, এটা সিম্পল রুটিন। কতক্ষণ এক্সারসাইজ করতে? আমি যখন প্রপার ওই খাঁচা সিনেমাটার জন্য আমি ট্রান্সফর্ম করেছিলাম, তখন লাস্ট জিম সারা বছরই টুকটাক করি আমি, কিন্তু ওই ট্রান্সফরমেশনের সময় আমার ধরো মর্নিংয়ের কার্ডিও থাকতো 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা কার্ডিও? কার্ডিও এটা কি জিমেই? কার্ডিও জিমেও করা যায়, তুমি মাঠে রানিং করতে পারো। মাঠে? মানে তুমি কোনটা করতে? আমি কোনোদিন জিমে করতাম, কোনোদিন বাড়িতেও করতাম। কার্ডিওর জন্য জিম দরকার খুব একটা পড়ে না। কার্ডিও মানে আমাদের যেটা হার্ট কার্ডিও, ওইটাকে খুব ফাস্ট সার্কুলেট করার জন্য। Jumping jack। নর্মাল তুমি এতটুকু মানে 6 স্কোয়ার ফিটের জায়গাতে তুমি দারুণ কার্ডিও করে একদম 500 ক্যালোরি বার্ন করে দিতে পারো। আর 1.5 ঘন্টা 1 ঘন্টা ম্যাক্সিমাম, আর ওয়েট ট্রেনিং বিকেলে বা সন্ধ্যের দিকে ওই 2 থেকে 2.5 ঘন্টা। 3 থেকে 3.5 এটা কম নয়। এটা আমি সারা জীবন করতে পারবো না, সারা বছর করি না। ওই প্রপার ওই টাইম শিডিউলে আমাকে ট্রান্সফর্ম করতে হবে জন্য করা। আর সারা বছর ফিট থাকার জন্য কতদিন লেগেছিল ট্রান্সফর্ম করতে? যেহেতু আমার আগে মানে ছিল সিক্স প্যাকটা, আমি বডি বিল্ডিং কম্পিটিশন করেছিলাম, আমার
55 কেজির গ্রুপে আমি কোচবিহারে মিস্টার কোচবিহার হয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম। আর নর্থ বেঙ্গলের সেকেন্ড হয়েছিলাম আমার গ্রুপে, নট ওভারঅল, আমার 55 কেজির গ্রুপে। তখন আমার ওজন ছিল 55। তো আমার একটা তৈরি হয়েছিল, দেখবে একটা শক্ত মাটি যখন তুমি খুঁড়বে তখন অনেক সময় লাগে, কিন্তু সেই মাটিটা খুঁড়ে গর্তটা আবার মাটিতে বন্ধ করে দিলে নেক্সট টাইম যখন খুঁড়তে যাবে দেখবে হাত দিয়ে খুঁড়ে ফেলতে পারছো ইজি। তো আমি জানি আমার কোথায় গিয়ে পৌঁছলে আমার সিক্স প্যাকটা বেরোবে, মানে কোন লেভেল অব্দি আমার ওই রাস্তাটা হাঁটা আছে আগে, সেজন্য আমার বেশি লাগে না। এখানে 6 মাস আমার ট্রান্সফর্ম হয়ে গেছে। ডায়েটে কিরকম ছিল তোমার ডায়েট? ডায়েট প্রপার ডায়েটিশিয়ান যেটা দিত আর কি, কার্বোহাইড্রেট শুরুর দিকে অল্প, শেষের দিকে একদম বন্ধ, আর সারাদিন ধরে অল্প অল্প করে খেতে হতো। মেজাজ খিটখিটে হয়ে যেত? ও বাবা বিভৎস, সেটা আমার ওয়াইফ জানে। বিভৎস মেজাজ খিটখিটে হতো, লাস্টের দিকে সল্ট অফ করে দেওয়া হতো, আচ্ছা, মানে সল্টও অফ তোমার, যাতে বডিতে ওয়াটার যেটা লেভেল ওটা ধীরে ধীরে ডিক্রিজ হয়, মাসেলগুলো প্রমিনেন্ট হয়। বডি বিল্ডিং প্রপার সায়েন্স। ডেফিনেট। হ্যাঁ, আর আমি এখন কি মেনটেন করো না, মানে সিক্স প্যাকটা? না, সিক্স প্যাক এখন মেনটেন নেই সত্যি কথা বলতে। তবে সারা বছর আমি ফিটনেসের জন্য থাকি, মানে কোনোদিন ডান্স করি, কোনোদিন ইয়োগা করি, কোনোদিন জিম করি, কোনোদিন হালকা পাতলা ওয়েট ট্রেনিং করি। একটা মানে ফিটনেস মন্ত্র দিয়ে যাও দর্শকদের জন্য। ফিটনেস মন্ত্র সবার জন্য তো সিক্স প্যাক নয়। বিরিয়ানি দেখলে আটকাবো কি করে, এটা বলে যাও। এটা আটকানো খুব টাফ। তবে আমি খুব একটা বিরিয়ানি ফ্রিক নই, আমার ওই কী বলো তো, ওই ডাল ভাত, মাছের ঝোল, আলু ভাজা, এই জিনিসটা আমার চিমচাম খাবারটা খুব অ্যাট্রাক্ট করে। আর আরেকটা সব থেকে ভালো লাগে যখন 6 মাস ডায়েটিংয়ের পরে যখন তুমি ওই পাবে আর কি, ও মনে হচ্ছে অন্নবাসন হচ্ছে। এই তোমার ফিটনেস মন্ত্র বলো। ফিটনেস ছাড়বো না মন্ত্র, আমি ওটা। হ্যাঁ ফিটনেস মন্ত্র ওই জিপটাকে না বলতে হবে। আর আমি যেটা প্রেফার করি, রাত্রেবেলা মানে সূর্যাস্তের পরে খাওয়াটা যতটা পারো কমিয়ে দাও। তোমার ইচ্ছে করছে খেতে, মানে আমরা পারছি না কন্ট্রোল করতে, যে এটা আমার ক্রেভিং আছে, এটা না। লাস্ট খাওয়া কটা তুমি বলছো? আমিও 6টা 7টা? যদি 7টার মধ্যে করতে পারো সব থেকে বেটার। আগেকার দিনে মানুষ এত ফিট থাকতো কেন? কারণ 7টার মধ্যে লোকে ঘুমিয়ে পড়তো, সকাল 5টায় উঠতো। আর ওটা মানে আজকের দিনে না, পৌরাণিক যুগ থেকে এটা হয়ে আসছে। এটার অনেক সাইন্টিফিক কারণ আছে, আমি নিজেও অত জানি না। তবে হ্যাঁ, সূর্যাস্তের পরে তুমি যত অল্প খাবে তোমার আর তত লাভ। তোমাকে এক্সারসাইজ করারও দরকার নেই, তুমি যদি এই জিনিসটা মেনটেন করতে পারো। আর এই জিনিসটা মেনটেন তুমি করতে পারবে না, আমি 100% লিখে দিচ্ছি। এখনকার জেনজি বলো, তুমি আমি বলো, এটা আমিও করতে পারি না। আমি ভাবলাম যে তুমি বলতে যাচ্ছ যে এই জিনিসটা তুমি মেনটেন করবে এবং তোমার ওয়েটটা এটা কমবে। তুমি try করে তুমি দেখো না। বলে এই জিনিসটা তুমি মেনটেন করতে পারবে না। এটা যদি করতে পারো তাহলে তুমি লেজেন্ড। সূর্যাস্তের পরে খাওয়া দাওয়া বন্ধ করে দাও। খাওয়া দাওয়া বন্ধ করাটা সোজা, কিন্তু ঠিক খাওয়াটা শক্ত আমার মনে হয়। যে ওই যে কাপে মেপে ভাত, তারপরে 50 গ্রাম বা 100 গ্রাম ডাল, 100 গ্রাম প্রোটিন, এইটা টাফ অনেক বেশি। তুমি খাবো না এটা বলাটা সহজ। এটা একদম ট্রু। এক থালা ভাত তুমি চিকেন দিয়ে খাও, লোকে ভাববে বাবা বেশি খেয়ে ফেললো। তার থেকে খারাপ খাওয়া মানে কড়া করে চিনি দিয়ে 1 কাপ দুধ চা। ওই 1 কাপ চিনি দিয়ে দুধ চা খাও, তোমার 5 ঘন্টা খিদে পাবে না। সেই তুলনায় তুমি পেট ভরে ভাত খেয়ে নাও, অনেক বেটার। এই জিনিসগুলো নিজেকেও একটু বুঝতে হবে। হ্যাঁ, নিজেদের বুঝতে হবে আর কি। যাকে অনেক অনেক ধন্যবাদ কোচবিহার থেকে আমাদের এখানে এসে সময় দেওয়ার খুব জন্য। ভালো লাগলো। নেক্সট আমার ইচ্ছা রয়েছে যে আমি কোচবিহার যাবো, যদিও এসো। তার আগে একবার দেখা হয়েছিল হ্যাঁ, অনেক বছর আগে। অনেক বছর আগে, বাট আমার খুব ইচ্ছা রইলো যে ওখানে যাবো। আর আমার আর একটা ইচ্ছা রইলো, সেটা হচ্ছে যে তোমাদের কোচবিহারের যে লেকের ধারে যে জায়গাটা, সাগরদিঘি। সাগরদিঘি, ওটা তো আমাদের আড্ডা zone। ওখানে একটু আড্ডা দেবো, গান বাজনা করবো একসাথে, Sure. আর সবাইকে বলে দেবো যে যারা কোচবিহার থেকে আছে চলে আসো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ Thank you. ভাই আজকে এখানে আসার জন্য। আর ডেফিনেটলি তোমার সাথে আরো আড্ডা হতে থাকবে। হবে। থ্যাংক ইউ সো মাচ।